গুড মর্নিং মাধ্যমিক অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমা এডু ক্লাসেস। আজ আমি আবার চলে এসেছি তোমাদের সামনে ইতিহাসের একটা নতুন ক্লাস নিয়ে। দেখো, ইতিহাসে চ্যাপ্টার 2টা তোমাদের চলছিল, সংস্কার ও সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তার মধ্যে আজকে আমরা সমাজ সংস্কারক যারা ছিলেন তাদের সম্পর্কে জানবো। তো প্রথম যার সম্পর্কে জানবো তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। তো আমি এই স্লাইডটাকে আমি দুটো পার্টে ডিভাইড করেছি, একটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ আর সমাজ সংস্কার রূপে উদ্যোগ। কারণ আমরা জানি রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব নিয়ে অনেক কিছু তিনি কাজকর্ম করেছিলেন। তাছাড়া সমাজ সংস্কারক রূপেও তার অবদান কিন্তু অনস্বীকার্য। তো দেখো, আগে দেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগে তিনি কি কি করেছিলেন। তো দেখো, 1816 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় হেদুয়ার কাছে একটা ইংরেজি স্কুল তিনি চালু করেছিলেন, যেটা পরবর্তীকালে 1822 খ্রিস্টাব্দ নাগাদ অ্যাংলো হিন্দু স্কুল নামে পরিচিত হয়। তারপর 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, সেখানে ডেভিড হেয়ার, ঠিক আছে, তারপরে আরো অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন, তাদের সহায়তায় কিন্তু তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, যেটাই পরবর্তীকালে 1855 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি লাভ করে। তারপরে দেখো, 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে একটা চিঠি লেখেন। সেই চিঠিটা হচ্ছে ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে চিঠিটা। তারপরে 1830 খ্রিস্টাব্দ নাগাদ লর্ড আমহার্স্ট ইংরেজি শিক্ষার গুরুত্ব ভেবে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বলে একটা স্কুল প্রতিষ্ঠা করেন। 1825 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এছাড়া তিনি বাংলা ভাষায় একটা সংবাদপত্র প্রকাশ করতেন, ঠিক আছে, সংবাদ কৌমুদি। আর হচ্ছে মিরাতুল আকবর নামে ফার্সি ভাষাতে একটা সাপ্তাহিক পত্রিকা তিনি প্রকাশ করতেন, মানে তিনি আর কি মুখ্য সম্পাদক রূপে কাজ করতেন। তো এই হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা বা উদ্যোগ। এবার দেখো সমাজ সংস্কার রূপে রাজা রামমোহন রায়ের অবদানগুলো। 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংকের সহায়তায় 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে। তোমরা জানো সতীদাহ প্রথা একটা, কি বলবো, স্বামী মারা গেলে স্ত্রীকেও সেই চিতাতে তাকে জ্বলে পুড়ে মরতে হতো। তো একটা, কি বলবো, একটা খারাপ একটা প্রথা, ঠিক আছে, যেখানে নারীদের জীবনযাপন করাই দুর্বিষহ হয়ে উঠেছিল। সেখান থেকে তিনি আমাদের সমাজকে বেরিয়ে আসতে সাহায্য করেন লর্ড উইলিয়াম বেন্টিংকের সহায়তায়। এছাড়া দেখো 1828 খ্রিস্টাব্দে, দেখো সতীদাহ প্রথাটাই রাজা রামমোহন রায়ের, যখনই আমরা সমাজ সংস্কার রূপে কাজ দেখবো এটাই প্রথম হয়ে উঠবে, তার জন্য আমি এইটাকে প্রথমে রেখেছি। তারপর দেখো 1828-এ ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। আর তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন, মানে একটাই ঈশ্বর, ঠিক আছে, বাকি হচ্ছে ঈশ্বরের রূপ, মানে একেশ্বর বাদে তিনি বিশ্বাস ছিলেন। এছাড়া মূর্তি পূজার তিনি বিরোধিতা করতেন। এছাড়া হিন্দু সমাজে প্রচলিত বাল্য বিবাহ, বহু বিবাহ, কন্যাপণ, কুলীন, জাতিভেদ, অস্পৃশ্যতা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, এসব যে কুপ্রথাগুলো ছিল, সামাজিক কুপ্রথা, এইগুলোরও তিনি বিরোধিতা করতেন। তো এই হচ্ছে রাজা রামমোহন রায়ের সমস্ত কিছু একটা ছোট্ট স্লাইডের মধ্যে রেখেছি। এরপরে দেখো নারী সমাজের উন্নয়নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা বিস্তারে অনেক কিছু অবদান আছে, তার মধ্যে আমরা নারী সমাজের উন্নয়নটাকেই বিশেষ করে দেখবো। তোমাদের সিলেবাসে নারী সমাজের উন্নয়ন নিয়েই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান দিয়েছে। তো দেখো, প্রথমে হচ্ছে নারী শিক্ষা প্রসার। 1849 খ্রিস্টাব্দে বেথুন সাহেবের সাহায্যে, যিনি, যার পুরো নাম হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, ঠিক আছে, বেথুন সাহেব নামে তিনি পরিচিত ছিলেন। তো এই ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সাথে যৌথ উদ্যোগে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন, যার বর্তমান নাম এখন হচ্ছে বেথুন স্কুল। তারপরে দেখো, এছাড়াও তিনি নিজ উদ্যোগে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় দক্ষিণবঙ্গ ও মেদিনীপুর জেলায় প্রায় 35টা বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন, ঠিক আছে, এটা নিজ উদ্যোগে ছিল। দেখো, তারপরে আমরা এটা জানি যে বিধবা বিবাহ প্রবর্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম করেছিলেন লর্ড ডালহৌসির সহায়তাতে। 1856 খ্রিস্টাব্দে তিনি বিধবা বিবাহ আইন পাস করেন। তারপরে ওই বছরই, মানে 1856 খ্রিস্টাব্দেই ডিসেম্বর মাসের 7 তারিখ নাগাদ প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। পাত্র ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, আর পাত্রী ছিলেন কালীমতী দেবী।
এরপর দেখো বিভিন্ন অন্যান্য সমাজ সংস্কারক রূপেও তিনি কাজ করেছিলেন। বাল্যবিবাহ, বহুবিবাহ এগুলোর বিরোধিতা তিনি করতেন। তারপরে প্রবন্ধ প্রকাশ 1850 খ্রিস্টাব্দ নাগাদ সর্বশুভকরী সভার মুখপত্র সর্বশুভকরী পত্রিকার প্রথম সংখ্যাতে তিনি বাল্য বিবাহের দোষ শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশ করেন। ঠিক আছে, তো এই হচ্ছে নারী সমাজের উন্নয়নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এছাড়া একটা এক্সট্রা ইনফরমেশন জেনে নাও, 1872 খ্রিস্টাব্দে কলকাতাতে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যেটা বর্তমান নাম হচ্ছে বিদ্যাসাগর কলেজ। ঠিক আছে, তো এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী সমাজে উন্নয়নে অবদান। তারপরে দেখো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মানে সংক্ষেপে ডিরোজিও। তো ডিরোজিও কে ছিলেন না, হিন্দু কলেজের একজন প্রখ্যাত অধ্যাপক। তো এই 19 শতকে ডিরোজিওর নেতৃত্বে তার কিছু অনুগামী ছাত্র সক্রিয় সমাজ সংস্কারক আন্দোলন করে। এই আন্দোলনটাকে নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল আন্দোলন বলা হয়। ঠিক আছে, আর তার যে গোষ্ঠীটা ছিল, মানে এই ছাত্র নিয়ে যে গোষ্ঠীটা তিনি তৈরি করেছিলেন, সেটাকে নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হয়ে থাকে। তো তার কিছু বিশেষ অনুগামীর নাম দেখে নাও, যেমন প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। আরো বেশ কিছু ছিল, তো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট নাম। তো এরা ছিল কে না, ডিরোজিওর অনুগামী। ঠিক আছে, দেখো 1828 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটা বিতর্ক সভা গঠন হয়। ঠিক আছে, ডিরোজিওর নেতৃত্বে। আর তার হচ্ছে যে ছাত্র সামগ্রী ছিল, মানে অনুগামী যারা ছিল, তারা মিলে কি করে, একটা বিতর্ক সভা গঠন করে। ঠিক আছে, এই একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র এথেনিয়াম, আর হচ্ছে নববঙ্গ গোষ্ঠীর উদ্যোগে প্রকাশিত পার্থেনন, ক্যালাইডোস্কোপ, জ্ঞান অন্বেষণ প্রভৃতি পত্রিকার মাধ্যমে ডিরোজিয়ান কাদের বলতো, মানে ডিরোজিওর যারা অনুগামী ছিল তাদেরকে ডিরোজিয়ান বলতো। তো এই ডিরোজিয়ানরা কি, এই যে পত্রিকাগুলো হলো আলোচনা করলাম, এইগুলোর দ্বারা হিন্দু সমাজের কুপ্রথার বিরুদ্ধে জনমত গঠন করতে উদ্যত হয়। আর এই ডিরোজিয়ানদের মূল যে কাজকর্ম ছিল সেটা হচ্ছে হিন্দু ধর্মের অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, সতীদাহ প্রথা, মূর্তি পূজা প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে সরব হওয়া, আর হচ্ছে নারী শিক্ষা ও তাদের স্বাধীনতার পক্ষে প্রচার চালানো। এই হচ্ছে তাদের মূল কাজকর্ম ছিল। তাহলে যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেয় যে ডিরোজিওর সমাজ সংস্কার গ্রুপে ডিরোজিওর অবদান উল্লেখ করো, তাহলে তোমরা এই পয়েন্টগুলো লিখবে, এই পয়েন্টগুলো লিখতেই হবে। ঠিক আছে, এর সাথে তোমরা এক্সট্রা পয়েন্ট কিছু দিতেই পারো। তো এই ছিল ডিরোজিওর কে নিয়ে আলোচনা। দেখো তারপরে আমরা দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করব। দেখো, রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ কিছুটা স্তিমিত হয়ে পড়ে, মানে একটু দুর্বল হয়ে পড়ে। তখন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান করে। তখন ব্রাহ্ম আন্দোলনে একটা নতুন প্রাণের সঞ্চার হয়। তার চেষ্টাতে ব্রাহ্ম সমাজের আদর্শ নানা স্থানে বিস্তৃত হয়। তার উদ্যোগে স্থাপিত তত্ত্ববোধিনী সভা, যেটা 1839 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন, আর তত্ত্ববোধিনী পত্রিকা, যেটা 1843 তিনি প্রকাশ করেন। তো এর মাধ্যমে কি হয়, বাংলার সমাজ ও সাংস্কৃতিক জীবনকে নানাভাবে সমৃদ্ধ করে। তার আমলেই ব্রাহ্ম সমাজ শিক্ষা বিস্তার, বিধবা বিবাহ প্রচলন, তারপর হচ্ছে বাল্য বিবাহ, বহু বিবাহ নিবারণ, তারপরে হচ্ছে অন্যান্য যে সামাজিক কুসংস্কার যেগুলো ছিল সেগুলো দূরীভূত করার কর্মসূচি গ্রহণ করে। তো এইটুকুই পড়বে। এখানে বিশেষ করে তত্ত্ববোধিনী সভা আর তত্ত্ববোধিনী পত্রিকা, এই দুটো নাম তোমাকে মনে রাখতে হবে, যে কে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, কে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন, দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এবার আমরা জানবো কেশবচন্দ্র সেন সম্পর্কে। দেখো, কেশবচন্দ্র সেন 1858 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন। 1866-তে নীতিগত কারণে তাকে ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কৃত করা হয়। সেই বছরই তিনি কিছু তার সঙ্গীকে নিয়ে, যেমন হচ্ছে শিবনাথ শাস্ত্রী, দুর্গামোহন দাস, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, এনাদের নিয়ে একটা নতুন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, যেটা নাম দেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, এই ব্রাহ্ম সমাজের যে কাজকর্ম ছিল সেটা হচ্ছে বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা, অসবর্ণ বিবাহ, সুলভ সাহিত্য প্রচার, নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার, এগুলো ছিল তাদের কার্যকলাপ। এছাড়াও 1872 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন 3 আইন পাস করেন। এই 3 আইন কি, দেখো 3টে বিবাহের কথা এখানে বলা আছে, বহু বিবাহ, অসবর্ণ বিবাহ আর হচ্ছে বিধবা বিবাহ। এই 3টে বিবাহকে
আইন সিদ্ধ করে। দেখো তারপরে একটা এক্সট্রা ইনফরমেশন জেনে নাও, যেটা হচ্ছে 1878 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন যাদেরকে নিয়ে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, তাদের মধ্যে কিছু জন তারা কেশবচন্দ্র সেনকে মানে আর কেশবচন্দ্র সেনের সঙ্গে থাকে না, ঠিক আছে, তারা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে রিজাইন দিয়ে দেয়, মানে ওরা বেরিয়ে যায়। যে ওরা একটা নতুন একটা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে 1878 খ্রিস্টাব্দে, তারা সেটার নাম দেন সাধারণ ব্রাহ্ম সমাজ। তো এই হচ্ছে দেবেন্দ্র ঠাকুর আর কেশবচন্দ্র সেন সম্পর্কে আলোচনা করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে থাকবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমি বাকি যে ধর্ম সংস্কারক যে আন্দোলনগুলো গড়ে উঠেছিল বাংলার বুকে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটা যাদের ভালো লেগেছে একটা করে লাইক দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পেতে। আর আমাদের পাশে থেকো, নোটিফিকেশনের যে বেল আইকন আছে সেটাকে প্রেস করো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।